স্যার, টেডি শাকিলের সাথে দেখা করার জন্য শামসু স্যার কি এখনই আসবে, না ওনার আসতে একটু দেরি হইব? তাই তো বলল শামসু, এখনই নাকি আসবে ওই টেডি শাকিলের সাথে দেখা করার জন্য। তাই এই দিকের সব প্রস্তুতি কি নেওয়া হয়েছে দুর্জয়? শোনো, এমনিতেই কিন্তু ওরে আমরা ধরতে পারি নাই। শামসু আমাদের উপর রেগে আছে। তার ভিতরে যদি আইসে আবার কোনো উল্টা পাল্টা দেখে, তখন কিন্তু আরও রাগারাগি করবে। না না স্যার, এদিকে সব কিছু ঠিকঠাকভাবেই প্রস্তুতি নেওয়া আছে। শামসু স্যার আইসা কোনো কিছুই ভুল ধরতে পারবো না। হাসানকে আমি স্টিল ওর দরজার সামনে দাঁড়া করে রাখছি। একটা কাকপক্ষীয় আমাদের অনুমতি ছাড়া ওর ছেলে ঢুকতে পারবে না। ভালো করছ। শামসু আসার আগ পর্যন্ত আমাদের এদিকে কড়া নিরাপত্তা দিয়ে যেতে হবে। এমনিতেই অনেক ঝামেলা হয়ে গেছে, নতুন করে আমি আর কোনো ঝামেলা দেখতে চাই না। স্যার, আপনি তো একবার দেখতেও গেলেন না টেডি শাকিলকে। আপনার একটু দেখা করা দরকার ছিল না স্যার? চলেন ওর সাথে একটু দেখা করে আসি আমরা। দুর্জয়, তুমি ঠিকই বলছো। ওই কত বড় মাপের সন্ত্রাসী, ওর সাথে তো একটু দেখা করা দরকারই ছিল। পুলিশের নাকের ডগা দিয়া বের হয়ে গেল, আমরা কিচ্ছুটি টের পাইলাম না। চলো দেখি ওর সাথে একটু দেখা করে আসি। কিরে শাকিল, তোর কত বড় কলিজা! তুই শামসুর মতো জাতীয় একজন নেতার বাসায় ঢুকা তারে হত্যা করার চেষ্টা করিস। তোর সাহস দেখে তো আমি হতবাক হয়ে যাই। আমার সাহসের আপনারা দেখছেন কি? আমাকে যারা ভালোভাবে চিনে তারা জানে যে এই টেডি শাকিল কি জিনিস। শামসুকে তো আমি গুনাই ধরি না। পরে তো আমি ওই দিনই খায়া ফেলাইতাম। শুধুমাত্র আমার লগে থাকা চ্যাংড়াটার একটু ভুলের কারণে আজকে এই পরিণতি হইল। তা না হলে শামসুর তো এতক্ষণ লাশ হয়ে পড়ে থাকার কথা ছিল। কে রে, তোর তো দেখতেছি এখনো চড়াং চড়াং কথা যায় নাই। দাঁড়া, শামসু আসতেছে একটু পর। শামসু আসলেই বুঝতে পারবি যে শামসু কোন জিনিস। শামসুর উপর আক্রমণ করাটা যে তোর কত বড় ভুল ছিল, সেটা এবার হারে হারে টের পাইবি তুই। শুধুমাত্র শামসু কেন, শামসুর বাপও যদি এইখানে আসে, আমাকে কিছুই করতে পারবে না। আপনারা আমাকে বেশি দিন এইভাবে আটকাতে রাখতে পারবেন না। দেখবেন ঠিকই আমি এইখান থেকে বের হয়ে যাইব, আর শামসুর মৃত্যু আমার হাতে লেখা আছে। তোর কপালটা ভালো রে শাকিল, আমার কিছু করার অনুমতি নাই। তা না হলে তোকে এটি আমি শেষ করে দিতাম। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? কেমন আর থাকি মোল্লা ভাই, আপনি যাওয়ার পর থেকে তো সব কিছু একদম শামসু নিজের কন্ট্রোলে নিয়ে নিচ্ছে। ওর যা যখন মনে চাইতেছে তাই করতেছে। কারো কথারই কোনো মূল্যায়ন নাই। সবাই এখন আমরা ভয়ে ভয়ে আছি যে কখন যে কার বিরুদ্ধে কোন অভিযান শুরু করে দেয় শামসু। এটা তো আপনাদেরই ব্যর্থতা। আপনারা তখন যদি আমাদের সাপোর্ট করে যেতেন, তাহলে কি আজকে আমাদের এই পরিণতি হইতো? আপনাদের সাপোর্ট না করাতেই তো শামসু প্রেসিডেন্টকে দিয়ে আমাদেরকে দল থেকে বহিষ্কার করে এখন জেলেও খাটালো। শুধুমাত্র আপনাদের নীরবতার কারণে এই ঘটনাটা ঘটতে পারছে। ভাই, তখন ওইটা আমাদের ব্যর্থতা ছিল। আর অনেকেই চেয়ার হারানোর ভয়ে কথা বলতে পারে নাই প্রেসিডেন্টের সিদ্ধান্তের উপর। কিন্তু এখন তো দেখতেছি এইভাবে চলতে থাকলে শুধু চেয়ার না, সাথে আপনাদের মতো আমাদেরও করুণ পরিণতি হবে। তাই ভাই, এখন যেভাবে হোক শামসুকে জনতা পার্টি থেকে বের করতে হবেই।
এখন যেহেতু আমি জেল থেকে বের হয়ে আইছি, সেহেতু এখন শামসুকে যেভাবে হোক জনতা পার্টি থেকে বের করে ছাড়বো। আপনারা কোনো রকমের টেনশন করেন না, শুধু সময় মতো আমার সঙ্গ দিবেন। দেখবেন আমি কিভাবে শামসুকে জনতা পার্টি থেকে বের করি। মোল্লা ভাই, প্রেসিডেন্টও কিন্তু এখন অনেকটাই সুর পাল্টাইছে, কারণ প্রেসিডেন্টও বুঝতে পারছে যে শামসুকে জনতা পার্টিতে রাখলে এক সময় শামসু প্রেসিডেন্টের চেয়ারও টান দিতে পারে। আপনাদের জামিনের ব্যাপারে আমি কিন্তু প্রেসিডেন্টকে অনেক প্রেশার ক্রিয়েট করেছি, সেইটা আমি জানি। ইকবাল, তুমি আমাদের জন্য প্রেসিডেন্টের কাছে অনেক রিকোয়েস্ট করছো, সেটা আমার খুব ভালো করেই জানা আছে ইকবাল। তবে একটা কথা মনে রাখো ইকবাল, এবার কিন্তু শামসুর নেক্সট টার্গেট তুমি হতে চলেছ, তাই আগে থেকে সাবধান শামসুর থেকে। আমার রাজনৈতিক অভিভাবক হচ্ছে হাজী সিদ্দিক, আর সেই হাজী সিদ্দিকে এখন জেলের গানি টানতেছে। আমি সব সময় আপনাদের সঙ্গে আছি, কখন কোন পদক্ষেপ নিতে হয় শুধু আমাকে একবার বলে যাবেন। শোনো, আজ আমার বিরোধী দলের নেতা তরিকুলের সাথে একটি বৈঠক আছে। তরিকুলের সাথে আমার চূড়ান্তভাবে একটা সিদ্ধান্ত নিতে হইব। বিরোধী দল যাতে আন্দোলন করে সরকারকে কোণঠাসা করতে পারে সেই ব্যবস্থা করতে হইব। আর তোমরা বিরোধী দলকে সবসময় সাহায্য করে যাবে, যাতে করে প্রেসিডেন্ট চাপে পড়ে। আর প্রেসিডেন্ট যদি চাপে পড়ে তখনই সকলে মিলে শামসুর পদত্যাগের দাবি তুলবে। আর দেখবে প্রেসিডেন্ট তখন বাধ্য হয়ে শামসুকে দল থেকে বের করে দিচ্ছে। শামসু তো বিরোধী দলকে কোনোভাবে মাথা সোজা করে আন্দোলন করতে দেয় না। যে জায়গায় যেখানে ওরা আন্দোলন নামে সেখানেই তো ওদের নেতাকর্মী দিয়ে গ্রেপ্তার মামলা জামলা করে ওদেরকে একদম কোণঠাসা করে রাখছে। সেই জন্যই তো আমাদেরকে বিরোধী দলকে সাহায্য করতে হইব, যাতে ওরা আন্দোলনটা তীব্র করতে পারে। তোমরা সকলেই আমার নির্দেশের অপেক্ষায় থাকবে। তোমাদের যখন যাকে যে কাজ করতে বলা হবে তখন সে সেই কাজ খুব দায়িত্বের সাথে করে নেবে। এভাবেই দেখবে শামসুকে আমরা রাস্তা থেকে খুব সহজেই হটাতে পারবো। এখন সময় এসেছে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে শামসুর বিরুদ্ধে লড়ার। কথাটা মনে রাখো তোমরা সকলেই, তা না হলে কিন্তু কারো অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না জনতা পার্টিতে। কিরে বাটুল, শফিক চাচা কুটিরে? চাচা তো এইটি ছিল, মাত্র ভিতরে গেল। তা তোতা ভাই বসেন। কিরে সুসু, তুই কি এখন দিন রাত 24 ঘন্টায় চাচার সাথে থাকিস না? কিরে কিরে ডন, তুই সুসু বলছিস কারে? আর দিন রাত 24 ঘন্টা আমি চাচার সাথে থাকবো কেন? চাচা ডাকছে তাই চাচার সাথে দেখা করার জন্য আইছি। আর এই সমস্ত উল্টাপাল্টা কথা বলা কি তুই বাদ দিবি না রে ডন? আমি কি তোর বাড়াবাতে ছাই দিছি নাকি তুই আমারে দেখলেই উল্টাপাল্টা কথা বলিস? তোর মতো সুসুক আবার কি সাবধানে কথা বলতে হইব রে? তুই যে কোন টাইপের লোক সেটা কি আমরা জানি না নাকি? হে ডন, চুপ থাক। আজাইরে কথা নিয়ে ক্যাসাল করার কোনো দরকার নাই। চাচার সাথে দেখা করতে আইছি, চাচার সাথেই আলোচনা করব। কিরে তোতা, তুই এই সময় আমার বাড়িতে কি করিস? এইসব কি বলতেছেন চাচা আপনি? আমি আপনার বাড়িতে কি করি মানে? আমি কি আপনার বাড়িতে আপনার সাথে দেখা করার জন্য আসতে পারি না? আপনার সাথে সাদা ইমার্জেন্সি আলোচনা করার আছে আমার। বসেন এইটি। না না, তোর মতো বেঈমানের সাথে আমার কোনো
আলোচনা নাই। তুই হচ্ছিস খাড়া একটা বেঈমান, তোর সাথে আবার কি আলোচনা করব রে আমি? আপনি যে আমাকে বেঈমান বলতেছেন, আমি আপনার সাথে কি এমন বেঈমানি করছি চাচা? আবার বলতেছিস যে তুই কোনো বেঈমানি করস নাই আমার সাথে, তাই না? কে রে, তুই এতদিন যাবৎ আমার পিছনে থাইকা নির্বাচন করার আশ্বাস দিছস, আর এখন কিনা শেষ পর্যন্ত তুই নিজেই শামসুর কাছ থেকে নমিনেশন বাগায়ে নিলি। তুই তো আসলেই খাড়া একটা বেঈমান। তোর ভিতরে কোনো ধর্মকর্ম আছে নাকি রে? হইছে, এত পাটসাট নিয়া কথা বললেন না চাচা। আপনি নিজে চিন্তা করে দেখেন আপনি কি করছেন। আপনি কি আমার কথা মতো চলছেন নাকি যে আমি আপনার হইয়া কাজ করব? আপনার এই সমস্ত উল্টাপাল্টা কার্যক্রম দেখেই তো আমি নিজে এমপি পদে নির্বাচন করার ব্যক্ত প্রকাশ করলাম শামসু ভাইয়ের কাছে। তাছাড়া তো আমি কখনোই মুখ দিয়ে বের করছিলাম না যে আমি এমপি নির্বাচন করব। আপনার জন্যই তো আমার এই নির্বাচন করার আগ্রহটা বের করতে হইল, কারণ আমি বুঝতে পারছিলাম যে আপনি যে রাস্তায় চলতেছেন এইভাবে চললে শামসু ভাই কখনোই আপনাকে নমিনেশন দিবে না। শফিক চাচা, তোতা ভাই নমিনেশন পাওয়াতে কি আপনার কোনো লস হয়েছে? বরঞ্চ আপনার তো আরও খুশি হওয়ার কথা। আপনি অথবা তোতা ভাই দুইজনের একজনে নমিনেশন পাইলেই তো হইল। আপনার কপাল ভালো যে এইখানে মাস্টার বা হাবিব নমিনেশন পায় নাই। যদি আজকে মাস্টার বা হাবিব নমিনেশনটা পাইতো, তাহলে আপনার রাজনীতিটা কোন জায়গায় যায় ঠেকতো সেটা একবার চিন্তা করে দেখছেন? অযথাই যে আপনি তোতা ভাইয়ের উপর রাগ করে বসে আছেন। হইছে, তোদের এত জ্ঞানের কথা বলতে হইব না। কে যে কীরকম সেইটা আমার খুব ভালো কইরাই জানা হয়ে গেছে। ওই মাস্টার হাবিব আর তোতা কেউই আলাদা না, সবাই এক ঘাটের পানি। আমার সাথে সবাই মিলা তোরা বেইমানি করছস। তোদেরকে আমার খুব ভালোভাবে চেনা হয়ে গেছে। এখন আমার রাজনীতি আমাকেই করতে হইব, কাউকে আমার সঙ্গে লাগবো না। দেখেন চাচা, রাগ করে থাকেন না। ডন যা বলছে একেবারে খারাপ বলে নাই। ডন কিন্তু কথাটা ঠিকই বলছে। আমি যদি বগুড়া থেকে এমপি হই, তাহলে কি আমি আপনাকে কখনোই ভুলে যাইব নাকি? আপনার সঙ্গে থাইকেই তো রাজনীতি শিখলাম। আপনাকে তো এখানে অবমূল্যায়ন করার কোনো কিছুই নাই। তাই বলি কি চাচা, সকলে মিলা আমার নির্বাচন করেন, যাতে আমি বগুড়া থেকে নির্বাচিত হইতে পারি। আমি কিন্তু কখনোই আপনার কথার বাইরে কোনো কাজ করি নাই। অবৈধ 2 নাম্বারই যাই নাও, তারপরেও কিন্তু আপনার কথাই আমি সব সময় রাখছি। হয়তো স্বার্থের জন্য সবাই লাফায়। আমি যে তোরে যুক্তি বুদ্ধিগুলো দিছি, তাতে কইরা কি তোর কোনো লস হইছে? বরঞ্চ তোর পকেটেই আমার চাইতে আরও বেশি টাকা ঢুকছে। কিন্তু তুই তোর দেওয়া কথা রাখস নাই আমার সাথে। তাই আমিও তোর সাথে আর কোনোভাবেই মিলে রাজনীতি করব না। তুই তোর রাজনীতি কর, আমি আমার রাজনীতি করব। আমি ঘোষণা দিছি বগুড়া থেকে আমি স্বতন্ত্র নির্বাচন করব। দেখি আমাকে কে আটকায়। দেখেন চাচা, আজাইরা কিন্তু জিত করেন না, এতে কইরা আপনারই লস হইব। আপনি কিন্তু কখনোই স্বতন্ত্র থেকে জনতা পার্টির বিরুদ্ধে নির্বাচন কইরা বগুড়া থেকে নির্বাচিত হইতে পারবেন না। শামসুর পুরা প্যানেল কিন্তু আমার হইয়া কাজ করব। তাই বলি কি, এমন কোনো কাজ করেন না যাতে কইরা দল থেকে আপনাকে বহিষ্কার করা হয়। আমি আপনার ভালো চাই বিদায়ী কিন্তু আপনার সাথে এখানে খোলা মনে কথা বলতে আইসি চাচা। তাই বলি কি, যা হবার হইছে সেটা ভুলা যায় এখন এক হইয়া কাজ করেন। কে যে কাকে বহিষ্কার করে সেটা সময় হইলে টের পাইবি তোতা।
গতকালকেই মোল্লা ভাই জামিনে বের হয়েছে। আর মোল্লা ভাই জামিনে বের হওয়া মানে পাশার দান সম্পূর্ণ উল্টে যাওয়া। তুই যে শামসুর ভরসায় রাজনীতি করতেছিস না, এক সময় দেখতে পারবি এর কত বড় করুণ পরিণত হয়। তুই মোল্লা ভাইয়ের গ্রুপের রাজনীতি করছস এতদিন যাবৎ, তাদের থেকে সব সকল সুযোগ সুবিধা নিয়া এখন পোল্ট্রি মাইরা তুই শামসুর গ্রুপে গেছস। তোর মতো বেইমানকে কিভাবে ঠিক করা লাগে সেটা সকলের খুব ভালো কইরাই জানা আছে। এইটি কথা বইলা কোনো লাভ হইব না। কালকে আমি ঢাকা যাব, দেখি আমাকে বগুড়া থেকে স্বতন্ত্র নির্বাচনে কে আটকায়। বিপুল ভোটে আমি এইখান থেকে বিজয় লাভ করব। তোতা ভাই, আমি আপনাকে আগেই বলছিলাম এই বুড়া জিনের সাথে কথা বইলা বিন্দু পরিমাণ কোনো লাভ হইব না। ওই আছে পণ মারা খাওয়ার ধান্দায়। আমরাও দেখে নিব জনতা পার্টির বিরুদ্ধে স্বতন্ত্র নির্বাচন কইরা এইখান থেকে কিভাবে উনি নির্বাচিত হয়। চলেন তো দেখি ভাই, উনি ওনার মতো রাজনীতি করুক গা। ওনার সাথে থাইকা আমাদের সারা জীবন শুধু লসই হয়েছে। এই লোক হচ্ছে সুবিধাবাদী লোক। আপনি যদি আজকে নমিনেশনটা না নিয়ে ওনারে নিয়ে দিতেন, তাহলে দেখতেন ওনার খুশিতে জিলজিলা হয়ে যাইতো। এ দেখ ডন, সব সময় কিন্তু তুই বেদবি করস আমার সাথে। এমন চটকানা একটা দিব, চাপার দাঁত কিন্তু একটাও থাকবো না। তাই কথাবার্তা যা বলবি সাবধানে বলিস। চাচা, আপনি শুধু একবার আমারে অনুমতি দেন, পরে এইটি আমি পায়রা ফালাবো। এলাকায় ঢোকার পর থেকেই ওই ডনের বার দেখতেছি অনেক মন বাইরে গেছে। ওই কি হয়ে আইছে দেখা দেব সেইটা। হাতে ধইরা রাজনীতি শিখাইছি, সারা জীবন পিছনে ভাই ভাই কইরা পইরা থাকছে, আর সেই পোলায় এখন গিয়ার নিয়ে কথা বলে না। আপনি শুধু একবার অনুমতি দিয়া দেখেন ওর কি হাল করি আমি। হে চামচা বাটুল, শফিকের সামনেই তোরে একটা কথা বইলা যাই। তুই আসিরে তুই এ এলাকা ছাইরা আবারও তোকে ঢাকাতে পলাইতে হইব। কথাটা মনে রাখিস। শফিক চাচার হইয়া যতই তুই দালালি করস, শফিক চাচা তোরে বাঁচাইতে পারবো না এই ডনের হাত থেকে। তোর উপর আমার আলাদা একটা টার্গেট আছে। জানি তুই এলাকার ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এলাকায় ঢুকছস। খালি সুযোগটা পায় নই, তোরে আবারও এলাকা ছাড়া করমু। হে ডন, থামেক। ওদের সাথে কথা বলার আর কোনো প্রয়োজন নাই। যেটা বলতে আইছিলাম সেইটা বলা হয়ে গেছে। চলে এখন চলে যাইমু এখান থেকে। কি ব্যাপার মাস্টার? সকল নেতাকর্মী তো পার্টি অফিসে এসে উপস্থিত। কই তোতা বা শফিক? ওদের কাউকেই তো পার্টি অফিসে দেখতেছি না। তোতারে নিয়ে আমরা এত কিছু করতেছি, আর তোতাই দেখো সময় মতো উপস্থিত নাই। এরকম দায়িত্বজ্ঞানহীন কাজ করলে কি হয়? তোতারে ফোন দিয়েছিলাম, হাবিব ভাই রাস্তায় আসতেছে। আর শফিকের খবর তো আমি বলতে পারবো না। আমি ফোন দিলে তো উনি রিসিভই করে না। এরকম ভাববা আছে ওনার, না জানি মনে হয় হাতির পা দেখছে কোনো জায়গায়। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। কিরে তোতা, তোর এতক্ষণে আসার সময় হইল? সকল নেতাকর্মী পার্টি অফিসে আইসা পড়ছে, তোর জন্য মিটিং শুরু করতে পারতেছি না। এখন দাঁড়ায় না থাইকা বসেক। চাচার দেরি হইতো না। গেছিলাম আমি শফিক চাচার কাছে। ওনারে বললাম যে নমিনেশন যেহেতু শামসু ভাই আমাকে দিয়ে গেছে, এইখানে তো আর আমার আলাদা কোনো কথা ছিল না। শামসু ভাই নিজের ইচ্ছাই আমারে যোগ্য মনে কইরা নমিনেশন দিয়ে গেছে। তাই আমরা সকলে মিলা একসাথে নির্বাচনটা করি। এইখানে আমার নির্বাচন না, এটা আপনি মনে করবেন যে এটা জনতা পার্টির নির্বাচন। তাই প্রার্থী না দেখা মনের ভিতরে কোনো রাগ না পুইসা আমার হইয়া নির্বাচন করেন।
তুই তো ভালো কথাই বলছস। তা শফিক ভাই কো, কি বললো তোর এই কথা শুই না? উনি কি আসবে না পার্টি অফিসে নাকি? আর বললেন না চাচা, এই লোক তো দেখতেছি জন্মের গাইরা। সে এক কথায় নিয়ে বসে আছে, স্বতন্ত্র নির্বাচন করব নাকি। ওনার সাথে নাকি অনেক বড় বেইমানি করা হয়েছে। এই নমিনেশনের নাকি একমাত্র যোগ্য ব্যক্তি উনিই ছিলেন। তাই ওনার নমিনেশন না দেওয়াতে ওনার সাথে অবহেলা করা হয়েছে। তাই অবহেলিত উনি রাজনীতি করবে না, স্বতন্ত্র প্রার্থী থেকে নির্বাচন কইরা জয় লাভ কইরা নাকি শামসু ভাইকে দেখিয়ে দিবে শফিকের পাওয়ার কতটুকু। কথায় আছে না মাস্টার, সাল্লাই কুত্তার বাগানাম, সেই রকম দশা হয়েছে শফিকের। ভোট নাই 300, উনি স্বতন্ত্র থেকে নির্বাচন করব। যেখানে মাস্টারের মতো যোগ্য প্রার্থী থাকতে শামসু তো তারে নমিনেশনের ঘোষণা করছে, সেটা নিয়ে মাস্টার বা আমরা কোনো রকমের কোনো প্রশ্ন তুলতেছি না। আর কোটিকার কোন শফিক, যার ভোট পুরা উপজেলা মিলাইয়া 300 খুঁজা পাওয়া যাইব না, এরকম একটা দুর্নীতিবাজের নাকি নমিনেশন পাওয়ার যোগ্য ব্যক্তি। এই সমস্ত কথা শুনলে তো নিজেরই হাসি আসে মাস্টার। ওর কত বড় সাহস শামসুর কথার বিরুদ্ধে যায়া নির্বাচন কইরা ওই কি বগুড়া থেকে নির্বাচিত হইতে পারবো বলো মাস্টার? হাবিব ভাই, এখানে অনেক বড় একটা ষড়যন্ত্র চলতেছে শামসুকে অপমানিত করার জন্য। কেন্দ্র থেকে দেখেন গা শফিকরে তলে তলে কেউ উস্কানি দিচ্ছে, যার কারণেই শফিক এত বড় সিদ্ধান্ত নেওয়ার সাহস পাইছে। এই কথাগুলো শফিকের না, এই কথাগুলো শফিককে দিয়া অন্য কেউ বলাইতেছে, যাতে করে শফিকরে উস্কানি দিয়া বগুড়াতে একটা ঝামেলা সৃষ্টি করা যায়। আমাদের বিরুদ্ধে তো নাগরিক পার্টি থেকেও প্রার্থী ঘোষণা করা হয়েছে, যাতে কইরা জনতা পার্টির ভিতরে ভোট কারাকারি শুরু হয়, আর ওইদিকে যাতে নাগরিক পার্টির প্রার্থী এক চাইটা নির্বাচিত হতে পারে। আর এটা নিয়েই শামসুর অযোগ্যতার প্রশ্ন তুলব কেন্দ্রে, সেই জন্যই এই ষড়যন্ত্র করা হইতেছে। চাচা, আপনি একদম ঠিক কথাই বলছেন। গতকালকে নাকি কাদের মোল্লা জামিন পাইছে, আর শফিক যাইতেছে কাদের মোল্লার সাথে দেখা করার জন্য ঢাকা। এ যা পারে করুকগত, শামসু তরে আমাদের হাতে তুলে দিয়ে গেছে। এইখান থেকে তোকে কিভাবে নির্বাচিত করতে হয় সেটা আমরা দেখব। তুই শুধু আমাদের কথা মতো কাজ করে যা। শফিক কি করে করুক, আর শফিকের বিষয়টা আমি শামসুকে জানাইতাছি। হে ডন, তুই পাশের রুমে দেখ, নেতাকর্মীরা সব বসে আছে, ওনাদের সবাইকে ডাক দে। আমাদের নির্বাচনী প্রথম মিটিং আজকে এখান থেকেই শুরু করতে হইব। কিরে শামসু, সম্রাট কি বলে ফোন দিয়া? ডেন্ডি শাকিলকে নাকি ওদের কাছে মাত্রই হস্তান্তর করলো, তাই আমারে যাইতে বলতেছে ডেন্ডি শাকিলের সাথে কথা বলার জন্য। তাইলে তুই কি করতেছিস? এখনই যাবি ডেন্ডি শাকিলের সাথে কথা বলার জন্য, না রমজান আসলে রমজানকে সাথে করে নিয়ে যা? দেখি রমজান আসুক, রমজানকে সাথে নিয়েই বের হব। আগে প্রেসিডেন্টের সাথে কাদের মোল্লার বিষয়ে আলোচনা করব। বারবার কইরা ওনারে নিষেধ করা সত্ত্বেও কিভাবে কাদের মোল্লাকে জামিনে বের করে নিয়ে আসলো। এই মুহূর্তে দেশের পরিস্থিতির যে অবস্থা, এতে করে কাদের মোল্লার কি জামিনটা দেওয়ার ওনার খুব জরুরি দরকার ছিল। তুই আর শামসু একা মাথা মাইরা কি করবি বল? যদি ওনারা নিজেদের ভালো না বুঝতে পারে, এখানে তুই একা একা কথা বইলা কিছু করতে পারবি? যেই দিন ধরা খাইব সেই দিন বুঝতে পারবো যে কাদের মোল্লা কি জিনিস। শতবার
জনতা পার্টিকে বিপদে ফালানোর পরেও যদি ওদের উচিত শিক্ষা না হয়, এইখানে তো তোর আর বলার কিছু থাকে না শামসু। প্রেসিডেন্ট চোখের সামনে সব কিছু দেখতে পাইরাও তারপরেও যদি কাদের মোল্লার কথা বলে, তাহলে আর তোর কি করার আছে এখানে বল। বুঝতে পারছি গুরু, এই প্রেসিডেন্টের মেয়াদ আর বেশি দিন নাই। অচিরেই ওনারে অবসরে পাঠাতে হবে। বয়স্ক মানুষ, সেই জন্য সম্মান কইরা কিছু বলি না। যদি এইরকম উল্টাপাল্টা সিদ্ধান্ত নিতে থাকে, তাহলে তো আমি আর চুপচাপ বসে থাকবো না। শোনেন গুরু, আমি রাজনীতিতে ঢুকছি নিজের ক্ষমতা বাড়ানোর জন্য না, দেশের জনগণের জন্য কিছু করার জন্য। আর এই আমার উদ্যোগে যে সামনে বাধা হইয়া দাঁড়াইব, তারে আমি রাস্তা থেকে সরাবো, সে যত বড় ক্ষমতাশালী লোকই হোক না কেন। দেখ শামসু, আগেই মাথা গরম কইরা উল্টা পাল্টা কোনো সিদ্ধান্ত নিস না। যেটাই করস ভাইবা চিন্তা তারপর করিস। সামনে আরো অনেক সময় আছে। তাড়াহুড়া কইরা এমন কোনো সিদ্ধান্ত নিস না যেটাতে তোর বিপরীতেই যায়। আমি বলি কি, তাড়াহুড়া করার কোনো দরকার নাই। তুই সেলিমের সাথে ঠান্ডা মাথায় আলোচনা কর, তারপর যে সিদ্ধান্ত নেওয়ার সেটাই নিস। প্রেসিডেন্ট এক সময় ঠিকই ওনার ভুল বুঝতে পারবো। কাদের মোল্লারে যে বের করে নিয়ে আসাতে কত বড় ভুল করছে সেটা প্রেসিডেন্ট ঠিকই বুঝতে পারবো। আমি তো ওনার সাথে কথা বলি না। ওনার এই সমস্ত উল্টাপাল্টা কার্যক্রম একদম পছন্দ না আমার। আমি বারবার ওনাকে বলছি যে আপনি আমার কথা মতো কাজ করেন, যে কোনো বিপদ আসলে সেটা আমি দেখব। তারপরে উনি অন্যান্য দুর্নীতিবাজদের কথায় ভয় পেয়ে চলে। ওনার কারো কথায় ভয় পেয়ে চলার কোনো কিছু আছে? যে ঝামেলায় হোক না কেন আমি শামসু সেইটা টেকেল দেব। উনি শুধু আমার সিদ্ধান্তে চলাফেরা করব। এতে করে জনতা পার্টি ভালো থাকবে, জনগণও শান্তিতে থাকবে। আর ওনার যে উল্টাপাল্টা কার্যক্রম, এতে করে প্রতিনিয়ত দেশের ভিতরে অস্থিরতা তৈরি হইব। জনতা পার্টির ক্ষমতাচ্যুত করার জন্যই তো নাগরিক পার্টি বারে বারে ষড়যন্ত্র করে যাইতেছে। আর ওদের এই ষড়যন্ত্রগুলো বাস্তবায়ন করার জন্যই কাদের মোল্লাকে বের করে আনা হয়েছে। আসসালামু আলাইকুম শামসু ভাই। ওয়ালাইকুম সালাম। রমজান আইসস, তোর জন্যই অপেক্ষা করতেছি রমজান। কে ভাই, আমার জন্য অপেক্ষা করতেছেন কেন? কোনো জায়গায় বের হইবেন নাকি? হ রমজান, ডেন্ডি শাকিলকে তো বগুড়া থেকে ঢাকাতে হস্তান্তর করা হয়েছে। ওর সাথে আলোচনা করতে হইব। ওই কার প্রলোভনে দেশে ঢুকলো, আর কেনই বা আমার উপর আক্রমণ করতে যাইল। আমি নিশ্চিত ওর এই দেশে এমনি এমনি ঢুকে নাই। ওরে হয়তো কেউ শেল্টার দিয়া দেশে ঢুকাইছে। সেই তথ্য ওর কাছ থেকে জানতে হইব আগে রমজান। ডেন্ডি শাকিল তো দেশ থেকে বের হওয়ার আগে হাজি সিদ্দিকের হইয়া কাজ করত। তাহলে কি হাজি সিদ্দিকের বেটা ইরফানি ওরে দেশে ঢুকাইছে নাকি আপনার উপর আক্রমণ করার জন্য? তাছাড়া হাজি সিদ্দিক তো এখন জেলে বন্দি আছে। একমাত্র ইরফান আর লিয়াকতই পারে ওদেরকে দেশে ঢুকাইতে। কে দেশে ঢুকাইছে সেটা ওর সাথে কথা বললেই বোঝা যাইব। চলেক। কিরে ইরফান, তোর শরীরের অবস্থা এখন কেমন? এই তো লিয়াকত আছে কোনো রকম। মেডিসিনগুলো নেওয়াতে মোটামুটি এখন কিছুটা ভালো লাগতেছে আগের চাইতেও।
শোন এইবার, আর এই সমস্ত অ্যালকোহলগুলো নেওয়া বন্ধ কর, নইলে কিন্তু পরবর্তীতে এটা আরো বড় ধরনের আকার ধারণ করব। অল্পতেই জিনিসটা ধরা পড়ছে, তাই এখন থেকেই সাবধান হইয়া যা, আর কখনোই অ্যালকোহল ভিতরে ঢুকাইস না। ওই নিয়তি করছি, এবার সুস্থ হইলে আর কখনোই অ্যালকোহলের ধারে কাছে যাব না। তা ওই দিকের কি অবস্থা রে? মোল্লা আঙ্কেলের সাথে সাক্ষাৎ করছিলি তুই? উনি কি বলল? শুধু ওনারে জামিন করলো, আর কাউকেই জামিন করতে পারলো না? এইটা কোনো কথা হইল? এতদিন যাবৎ আব্বু জেলে পয়সা মরতেছে, আর কাদের মোল্লা আঙ্কেল একাই ওনাদেরকে রেখে কিভাবে বের হয়ে আসলো? আরে তুই এসব কি বলতেছিস? মোল্লা ভাই কি এমনিতেই ওদেরকে রাইখা বের হয়ে আইছে নাকি? উকিল তো অনেক চেষ্টা করছে সবাই রে একসাথে জামিন করানোর জন্য, কিন্তু এইটা কোনোভাবেই সম্ভব ছিল না। একসাথে যদি সবাইকে জামিন কইরা বের করে নিয়ে আসতো, তাহলে এইটা নিয়ে আরো ঝামেলা হয়ে যাইতো। তাই এক এক কইরা সকলকে বের করে নিয়ে আসা লাগবো। সমস্যা কি? মোল্লা আঙ্কেল এখন বাইরে আছে, ওনাকে নিয়ে আমরা এমন এমন প্ল্যান সাজাবো যে জনতা পার্টি বাধ্য হইয়া সকলকে ছেড়ে দিবে। এতদিন তো আমরা অভিভাবক ছাড়া শামসুর সাথে লড়াই করে এসেছি, এখন মোল্লা ভাইয়ের মতো একজন অভিভাবক তো আমাদের কাছে আসে। লিয়াকত, আমাদের শুধু সারা জীবন প্ল্যানই সাজায় যাইতে হইব, আর মাঝখান দিকা প্রতিবারই শামসু গোল দিয়া যাইব। দেখবি কোনোভাবেই আমরা শামসুকে পরাজিত করতে পারবো না। এতদিন যাবৎ শামসুর পিছনে লাইগাও, যেহেতু শামসুর এখন পর্যন্ত কোনো কিছুই করতে পারলাম না, ভবিষ্যতেও আর শামসুর কোনো ক্ষতি করতে পারবি না, এটা মাথায় রাখিস। এখন আর সে আগের মতো পরিস্থিতি নাই। এখন জনতা পার্টির বেশিরভাগ নেতাই মোল্লা গ্রুপের পক্ষে কথা বলে। আগে যারা শামসুর পক্ষে কথা বইলা শামসুকে দলের ভিতরে অন্তর্গত করছিল, তারা এখন হারে হারে বুঝতে পারছে যে মোল্লা গ্রুপ না থাকলে দলের ভিতরে তাদের কারোরই অস্তিত্ব থাকবে না। তাই তো সকলেই একজোট হয়ে এখন শামসুকে হটানোর মিশনে নামছে। দেখলি না, স্বয়ং প্রেসিডেন্টও মোল্লা আঙ্কেলের জামিনের বিষয়ে তদারকি করলো। এটা কি এমনি এমনি হয়েছে নাকি তুই মনে করতেছিস? দলের ভিতরে চাপে পড়েই তো প্রেসিডেন্ট এই নির্দেশ দিতে বাধ্য হয়েছে। তাছাড়া এতদিন তো প্রেসিডেন্ট এই ধরনের কথা বলে নাই। আচ্ছা, দেখা যাইবনি তোদের প্ল্যান কতটা কাজে দেয়। কত প্ল্যান তো এই জীবনে কইরা আসলি, তা বগুড়া থেকে কোনো আপডেট এখন পর্যন্ত আসে নাই রে? ডেন্ডি শাকিল যে শামসুর উপর আক্রমণ করার জন্য বগুড়াতে গেল, তা সেইটার কি হইল? এখন পর্যন্ত তো কোনো আপডেটই জানাইতে পারলি না। ডেন্ডি শাকিলের সাথে কি তোর যোগাযোগ হয় নাই? ওই কথাই তো তোরে বলার জন্য আসলাম রে। ডেন্ডি শাকিল তো গতকালকে শামসুর উপর আক্রমণ করতে যায় শামসুর নিরাপত্তা দায়িত্বে থাকা পুলিশের কাছে ধরা পড়ছে। ওরা নাকি দুইজন ছিল, একজন স্পট ডেট, আর একজনকে পুলিশ গ্রেপ্তার কইরা ঢাকাতে পাঠাইছে জিজ্ঞাসাবাদ করার জন্য। অবশেষে এই ডেন্ডি শাকিলও শামসুর কাছে ধরা পড়ল। যেটা ভাবছিলাম সেইটাই। তোরে তো আমি আগে ঠিকই বইলা আসতেছি, এই ডেন্ডি শাকিলও দেখবি সবার মতো শামসুর কাছে ঠিকই ধরা খাইয়া যাইব। শামসুর হচ্ছে কই মাছের জান, ওরে শেষ করার জন্য এই পর্যন্ত আমরা কোন পদক্ষেপ নিছি নাকি কোনোটাই কি
কাজে দিছে। এই ডেন্ডি শাকিলও দেখ শেষ পর্যন্ত শামসুর কাছেই ধরাশায়ী হইল। তুই ঠিকই বলছস। একটা মানুষ কিভাবে এত বিপদ আপদ মোকাবেলা করে এখন পর্যন্ত বহুল তপতে টিকে আছে। শামসুর ধ্বংস কি কোনোদিন হইব না রে, কিছুই বুঝতে পারি না। ওর উপর এই পর্যন্ত কি কম আক্রমণ হয়েছে নাকি, কিন্তু প্রতিবারই ওই কাকতালীয়ভাবে বেঁচে যায়। আমার মাথায় ধরে না শামসু কিভাবে এত বিপদের মোকাবেলা করে। শামসু সম্পর্কে তুই জানোস নাকি? শামসু ছিল এক সময়ের ভয়ঙ্কর একজন সন্ত্রাসী। পুরো আন্ডারওয়ার্ল্ড ওর ভয়ে থরথর করে কাঁপত। শামসুকে ধ্বংস করা এতই সোজা না রে। শুনে ইরফান, আমি এখন তাহলে যাই। মোল্লা আঙ্কেল হয়তোবা রাতে তোর সাথে দেখা করার জন্য আসতে পারে। তোর অসুস্থতার কথা শুনা বলল যে রাতে আমি যাইব ইরফানকে দেখার জন্য। তাহলে তুই আর কোনো জায়গায় বের হইস না। এই অসুস্থ শরীর লিয়া বাসায় থাক। কোনো প্রয়োজন হইলে আমারে ফোন করিস। শামসু, দাঁড়াই রইলা কেন? বস। কি আর বসি সেলিম ভাই, পায়ের তলা থেকে তো মাটি এমনিতেই সইরা যাইতেছে। প্রেসিডেন্ট এটা কোন ধরনের সিদ্ধান্ত নিল? ওনারে আমি হাজারবার নিষেধ করা সত্ত্বেও উনি ঠিকই কাদের মোল্লাকে জেল থেকে বের করে নিয়ে আসলো। প্রেসিডেন্টের কাছে কি আমার কথার কোনো মূল্যায়ন নাই নাকি সেলিম ভাই? ওনার এতবার করে বলা সত্ত্বেও উনি এই কাজটা করলো। শামসু, আমি প্রেসিডেন্টের সাথে বিষয়টা নিয়ে বলছিলাম। উনি তো আমাকে বলতেছে এই ব্যাপারে নাকি উনি কোনো প্রকারের হস্তক্ষেপ করে নাই। এটা সম্পূর্ণ আদালতের ব্যাপার, আর উনি আদালতের রায়ের বিরুদ্ধে কোনো কথাই বলবে না। কাদের মোল্লাকে আদালত নির্দোষ পায়া জামিন দিছে। এখানে ওনার কোনো রকমের কোনো হস্তক্ষেপ করার নেই। উনি নাকি এই বিষয়ে কোনো রকমের কোনো তদারকি করেন নাই। সেলিম ভাই, প্রেসিডেন্ট কি আমাদেরকে বলদ মনে করছে নাকি? আমরা কি কিছু বুঝি না? আমার নাম কিন্তু সেলিম ভাই, শামসু, কোপা শামসু। কথাটা ওনারে ভালো কইরা মনে করাই দিয়েন। কোথাকার প্ল্যান কোথায় যে খাটাইতেছে এই সবই কিন্তু শামসুর মাথায় ঠিকই ঢুইকা পড়ছে। আমারে তাড়াহুড়া কইরা শহর থেকে বগুড়াতে পাঠানোর মেন উদ্দেশ্য ছিল এইটা। আসলেই বগুড়ার উপনির্বাচনটা কোনো ইস্যু ছিল না। মেন কথা হচ্ছে আমাকে কিভাবে ঢাকা থেকে বের করা যায়। আর আমাকে ঢাকা থেকে বের করার পরই কাদের মোল্লার জামিনের বিষয়ে কনফার্ম করছে প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট এখানে 100% হস্তক্ষেপ করছে। উনি এখন নিষেধ করলে হইব নাকি? আমরা কি কিছু বুঝতে পারি না? এখন কি করবা? প্রেসিডেন্ট যদি নিজের মুখেই অস্বীকার যায় তাহলে এখানে আমরা আর কি করব বলো? সমস্যা নাই, কাদের মোল্লা জেল থেকে বের হয়েছে, তাতে কি হয়েছে? কাদের মোল্লা আমাদের বিরুদ্ধে কোনো কিছু যদি করতে যায় তাহলে ওর পরিণতি আবারও সেই আগের মতোই হইব। আমরা সব সময় সক্রিয়ভাবেই কাজ করব। প্রেসিডেন্ট দেখি কাদের মোল্লাকে কতদিন আগলে রাখতে পারে। ঠিকই কাদের মোল্লা আবারও একটা আকাম করে বসবো। তখন প্রেসিডেন্ট ঠিকই বুঝতে পারবো যে ওনারে বের করে নিয়ে আইসা কত বড় একটা ভুল করছে। সেটা বুঝতে তো পারবো নিশ্চিত, কিন্তু এমন সময় বুঝবো যখন কাদের মোল্লা অলরেডি আকাম একটা কইরা থাকবো। এমনিতেই ওরা দেশের অবস্থা যে গভীরতম নিকটে নিয়ে গিয়েছিল, সেইখান থেকে অনেক কষ্টে আমি আবারও সব কিছু ঠিকঠাক করছি। আর এই সময়ই প্রেসিডেন্ট এই আকামটা কইরা বসলো। যদি বগুড়ার উপনির্বাচনটা মেন উদ্দেশ্য থাকতো
তাহলে প্রেসিডেন্ট অবশ্যই আমাকে জিজ্ঞাসা করতো যে আমি বগুড়াতে কাকে নমিনেশন দিয়েছি। কিন্তু দেখেন, এখন পর্যন্ত প্রেসিডেন্ট কিন্তু এই বিষয়ে আমাকে কোনো কিছুই জিজ্ঞাসা করে নাই। এর মানে কি বোঝা যায় সেলিম ভাই? যাই হোক শামসু, ওইগুলো নিয়ে আর কথা বলে কোনো লাভ নাই। তুমি যে তোতারে নমিনেশনটা দিয়া সবচাইতে বুদ্ধিমানের একটা কাজ করছো, সেই প্রশংসা তোমাকে করতেই হইব শামসু। দলের ভিতরে অনেকেই তো অপেক্ষায় ছিল যে তুমি কখন তোমার চাচা মাস্টারকে এমপি হিসাবে ঘোষণা করো, আর সাথে সাথে ওরা এইটাকে নিয়ে অনেক বড় একটা ইস্যু তৈরি করতো। কিন্তু তুমি যখনই তোতাকে নমিনেশন দিছ, সাথে সাথে সকলের মুখ একেবারে কালো পেঁচার মতো হয়ে গেছে। কেউ আর এখন নমিনেশন নিয়ে কোনো রকমের কোনো কথা বলতে পারতেছে না। সবাই একদম চুপ হয়ে গেছে তোমার একটা সিদ্ধান্তেই। সেলিম ভাই, এই শামসুর সাথে গেম খেলতে হইলে আরও কয়েকবার ওদেরকে জন্ম নিতে হইব। আমার সাথে গেম খেলা এত সোজা না। এই শামসু যদি এক পা সামনে বাড়ায়, সেটাও 10 বার বাইবা তারপর সামনে পা বাড়ায়। শামসুর সাথে এত তাড়াতাড়ি পেরে ওঠা সম্ভব নাকি? আমিও জানতাম যে যদি আমি মাস্টার চাচাকে নমিনেশন দেই, যদিও উনি সবচাইতে যোগ্য ব্যক্তি, তারপরেও এটা নিয়ে সকলেই প্রেসিডেন্টের কাছে আমার নামে বিভিন্ন রকমের তকমা সরাইতে থাকবো যে আমি পরিবারের সদস্যদের প্রাধান্য দেই, দলের ত্যাগী নেতাদেরকে কোনো রকমের মূল্যায়ন করি না। এই একটা কারণ নিয়ে ওরা সামনে আরও কয়েক রকমের কারণ খুঁজে বের করে নিয়ে আসতো। ওদের মুখ বন্ধ করতেই এই কাজটা করছি আমি। হ্যাঁ, একেবারে তুমি আমার মনের মতোই সিদ্ধান্ত নিছ। তা শামসু, সম্রাট কি তোমারে ফোন দিছিল নাকি? সম্রাট তো কিছুক্ষণ আগেই ফোন দিয়ে আমারে বলল তোমার উপর আক্রমণ করা সেই শীর্ষ সন্ত্রাসী ডেন্ডি শাকিলকে নাকি ওদের কাছে হস্তান্তর করা হয়েছে। তা তুমি কি ডেন্ডি শাকিলের সাথে কথা বলতে যাবা, না প্রেসিডেন্টের সাথে আগে দেখা করবা? না সেলিম ভাই, আগে ডেন্ডি শাকিলের সাথে সরাসরি আমি কথা বলবো, তারপর প্রেসিডেন্টের কাছে যাব। এই ডেন্ডি শাকিল হঠাৎ করে কি কারণে আবার দেশে ঢুকলো আর আমার উপরে ওই আক্রমণ করতে গেল কেন? এটার সঠিক তথ্য আমার বের করতে হইব। আমার মনে হতেছে এইখানেও গভীর একটা ষড়যন্ত্র চলতেছে। ডেন্ডি শাকিলকে যখন আমরা ঢাকাতে খুঁজে বেড়াচ্ছিলাম, ঠিক সেই সময়ই কিন্তু আমাকে বগুড়াতে পাঠিয়ে দেওয়া হলো। এটাও কোনো রকমের একটা ষড়যন্ত্র থাকতে পারে। কেউ চাইতেছে যে আমাকে একেবারে রাস্তা থেকে সরিয়ে দিতে। ওরা জানে যে ঢাকাতে কাজটা করা খুবই কঠিন হইব, সেই জন্যই আমাকে বগুড়াতে পাঠিয়ে ডেন্ডি শাকিলকেও বগুড়াতে পাঠানো হয়েছে। তুমি কি বলতেছো এইসব শামসু? তুমি তো প্রেসিডেন্টের নির্দেশেই বগুড়াতে গিয়েছিলে। তাহলে কি তুমি প্রেসিডেন্টের উপরও সন্দেহ করতেছো নাকি? আজকাল প্রেসিডেন্ট এই ধরনের সিদ্ধান্ত কখনোই নিতে পারে না শামসু। এটা তোমার হয়তো কোনো ভুল ধারণা। অনেক কারণ আছে প্রেসিডেন্টের উপর সন্দেহ করার আমার। আগে আমি এত কিছু বলতে চাই না। আগে ডেন্ডি শাকিলের সাথে আলোচনা করে আসি, তারপর আপনার সাথে আমি বিস্তারিত এই বিষয় নিয়ে আলোচনা করবনি সেলিম ভাই। আমি কাউকেই সন্দেহর বাইরে রাখতেছি না। আচ্ছা ঠিক আছে শামসু, চলো তাহলে।